শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে যাবার পর অনেকেই ভেবেছিল পরিস্থিতি খুব দ্রুত বদলে যাবে। বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে একটি ধারণা তৈরি হয়েছিল, ভারত হয়তো এবার সরাসরি বড় কোনো অবস্থান নেবে। কিন্তু বাস্তবে ঘটল উল্টোটা। দিল্লি নীরব, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত প্রকাশ্য কোনো দ্রুত বা আক্রমণাত্মক সিদ্ধান্ত নেয়নি। পুরো পরিস্থিতি ছিল নীরব, হিসাব এবং ধীর এগুনের একটি কৌশলের ভিতরে লড়াই। এই সময় ভারতের তিন গুরুত্বপূর্ণ নেতা সবচেয়ে বেশি আলোচনায় আসে: অজিত দোভাল, এস জয়শঙ্কর এবং অমিত শাহ। বিশ্লেষকের মতে এই তিনজনকে ঘিরে ভারতের নীতি ছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘমেয়াদের কৌশল। 2024 সালে 5 আগস্টের ঢাকায় ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মধ্যে টানা 16 বছরের রাজনৈতিক অধ্যায় অবসান ঘটে শেখ হাসিনার শাসন। এরপর তিনি ভারতের সহায়তায় দিল্লিতে অবস্থান নেন, এমন দাবিতে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকে উঠে আসে। এই ঘটনার পর বাংলাদেশে শুরু হয় নতুন রাজনৈতিক অধ্যায়। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের রাজনৈতিক পরিবেশ দ্রুত পরিবর্তন হতে থাকে। নতুন টানাপোড়েনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঢাকা দিল্লির সম্পর্ক তৈরি হয় নতুন উত্তেজনা। বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, পাল্টা বক্তব্য এবং আঞ্চলিক নিরাপত্তার ইস্যু পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। বিশেষ করে কিছু মন্তব্য এবং আঞ্চলিক ইস্যু দুই দেশের সম্পর্ককে সংবেদনশীল করে তোলে। ভারতের আসল কৌশল কি ছিল? এই জায়গায় বিশ্লেষকের মধ্যে শুরু হয় সবচেয়ে বড় বিতর্ক। একটি অংশের দাবি, ভারত প্রকাশ্য কিছু না বললেও পদ্মার আড়ালে কূটনৈতিক যোগাযোগ সক্রিয় ছিল। বিশেষ করে বাংলাদেশের বড় রাজনৈতিক দল সাথে যোগাযোগ, বিএনপি তারেক রহমানের সাথে ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণ নিয়ে আলোচনা চলতে থাকে। এক ঢিলে একাধিক লক্ষ্য থিওরি এখানে সামনে আসে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এক ঢিলে একাধিক লক্ষ্য অর্জনের কৌশল। এই থিওরি অনুযায়ী প্রথম লক্ষ্য ছিল ডক্টর ইউনূসকে সরিয়ে দেওয়া এবং প্রকাশ্য সংঘাতে না গিয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা। দ্বিতীয় লক্ষ্য ছিল আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রেখে রাজনৈতিক ভারসাম্য তৈরি করা। তৃতীয় লক্ষ্য ছিল ভবিষ্যৎ ক্ষমতার কাঠামোর সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখা। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছড়ায় ডিসেম্বর থেকে মার্চের মধ্যে বড় কোনো পরিবর্তন আসতে পারে। অনেকেই বিশ্বাস করেছিল ভারত হয়তো শেষ পর্যন্ত সরাসরি কোনো পদক্ষেপ নেবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকিয়েছিল দিল্লির দিকে, নরেন্দ্র মোদী কি পদক্ষেপ নেয়। কিন্তু ঘটে যায় উল্টোটা। কিন্তু বাস্তবে তেমন কিছু দেখা যায়নি। নতুন সমীকরণের সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক আলোচনা নতুন একটি দিক সামনে আসে। বিএনপির সঙ্গে সম্ভাব্য যোগাযোগ এবং ভবিষ্যৎ ক্ষমতার নতুন সমীকরণ, এটি পুরো রাজনৈতিক আলোচনাকে আরো জটিল করে তোলে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারতের নীরবতা কি শুধু কূটনৈতিক ধৈর্য, নাকি এর পিছনে রয়েছে আরো বড় কোনো আঞ্চলিক কৌশল? আর শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন এবং দক্ষিণ এশিয়ার এই নতুন সমীকরণ কি সত্যিই কোনো বড় রাজনৈতিক অংশ? শেষ কথা হলো, সব মিলিয়ে এখনো স্পষ্ট কোনো উত্তর নেই। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখনো অনেক প্রশ্ন খোলা আছে, আর সেই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে আগামী দিনের সবচেয়ে বড় রাজনৈতিক মোড়ে। আপনাদের মতামত কি? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।